সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন দর্শক, আজকের পর্ব উপভোগ করি। জমকালো আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধনকালে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, যেভাবে স্কোয়াশ চলছে তা অব্যাহত রাখতে পারলে খেলাটি দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে পারবে। চলতি মাসের প্রথম দিন থেকে দেশব্যাপী 25টি প্রতিষ্ঠানের 180 জন প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হয় জাতীয় স্কোয়াশের আঞ্চলিক পর্ব। সেখান থেকে বিজয়ী ও নির্বাচিত 80 জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে জাতীয় স্কোয়াশ শিরোপার লড়াই। সোমবার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় স্কোয়াশ কোর্টে বেলুন উড়িয়ে এবং টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় খেলাটির অগ্রযাত্রা অব্যাহত রাখার আশা প্রকাশ করে তিনি বলেন, স্কোয়াশের স্থায়ী স্টেডিয়াম পাওয়ার ব্যাপারে তারা চেষ্টা করবেন। আমার জানা মতে বনানীতে একটা জায়গা নিয়ে ইতিমধ্যেই কথা চলছে, তো সেটা আমরা দেখব কিভাবে স্কোয়াশ ফেডারেশনের জন্য করা যায়, অথবা অন্য কোনো জায়গায় স্থায়ী একটা করার। আমরা এটা শুধু স্কোয়াশ ফেডারেশন না, আমাদের অনেকগুলো ফেডারেশনেরই আসলে কোনো স্থায়ী স্থাপনা বা স্থায়ী মাঠ নেই, অফিস নেই, একটা নিজস্ব গ্রাউন্ড যেই ফেডারেশনগুলোর নেই, এবং একই সাথে অফিস সহ একদম বেসিক ফ্যাসিলিটিসগুলো দিতে পারি 55টা ফেডারেশনের মধ্যে। তো সেটা আমরা চেষ্টা করছি। আমাদের আসলে রিসোর্স লিমিটেড, আমরা চেষ্টা করছি এটাকেই কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়। নয়টি গ্রুপে হচ্ছে প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার, 11 বছরের কম, 12 থেকে 13 বছর, 14 থেকে 15 বছরের ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপ। ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম বলেন, আমাদের মেল ওপেন, মেল ফিমেল যারা প্রাইজ মানি পাবে, মেম্বার ওপেন, আন্ডার 15 ছেলে এবং মেয়ে, আন্ডার 13 ছেলে এবং মেয়ে, আন্ডার 11 ছেলে এবং মেয়ে। এই 9টা গ্রুপে 80 জন প্লেয়ার চূড়ান্ত রাউন্ডে খেলছে। স্পন্সর প্রতিষ্ঠান উর্মি গ্রুপের পরিচালক ফয়েজ রহমান বলেন, গত 10 বছর হচ্ছে আমরা নিজেরা ইন্টারনালি টুর্নামেন্ট স্পন্সর করি বা নিজেদের মধ্যে চালাচ্ছি। দেন ফেডারেশন গত 5 বছর ধরে ব্রিগেডিয়ার কামরুল যখন থেকে এসেছেন তখন থেকে ওনারা বেশ ভালো একটা ড্রাইভ দিয়েছে। লাস্ট 5 ইয়ার্সে এই যে 80 জন স্কোয়াশ প্লেয়ার, আমরা আগে হাতে গুনে 20 জন পেতাম না, এখন দের আর মোর দেন 100 প্লেয়ার্স নেশন ওয়াইড। এদিকে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মহসিনুল করিম জানান, এরকম একটা স্পোর্টস যেটা প্রায় মৃতপ্রায়, যে খেলাটা একবারেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, আমরা এখন ফেডারেশনের সাথে যুক্ত হয়েছি। আমরা আশা করি যে এই খেলার ন্যাশনাল লেভেলে খেলার জন্য একটা মিনি স্টেডিয়াম দরকার, স্টেডিয়ামের মতন দরকার হয়, যেটা সম্পূর্ণ কাঁচের এবং চারদিকে গ্যালারি থাকে। এবং এটা যদি ক্রীড়া মন্ত্রণালয় একটা যেখানেই করুক, আমরাও জায়গা দেওয়া রাজি আছি। যদি এরকম কিছু করা হয় তাহলে ন্যাশনাল না শুধু ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য আমরা রেডি হতে পারবো। 4 দিনের এই প্রতিযোগিতা রাউন্ড রবিন লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে বসুন্ধরা স্পোর্টস সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আগামী 22 অক্টোবর ঢাকায় শুরু হতে যাচ্ছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ বা কাভা আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, এবারের স্বাগতিক বাংলাদেশ সহ মোট 6টি দেশ অংশগ্রহণ করবে। আগামী 22 অক্টোবর ঢাকায় শুরু হতে যাচ্ছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ বা কাভা আন্তর্জাতিক টুর্নামেন্ট। চ্যাম্পিয়নশিপ উপলক্ষে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ভলিবল দল। রায়ান মাসাজিদি হলেন বাংলাদেশের জাতীয় ভলিবল দলের নতুন হেড কোচ। তিনি একজন জাপানি কোচ
যিনি ইরানি বংশোদ্ভূত। নানা প্রতিকূলতা সত্ত্বেও রায়ান মাসাজিদের উপরই পূর্ণ আস্থা রাখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। সত্যি কথা বলতে কি আমরা আসলে বোধহয় ভাগ্যবান, তাকে যদি আমরা সেই জুলাই থেকেই আনতে পারতাম তাহলে আমাদের দেশ, আমি বলবো যে এই সাব গেমসের নয়, আমরা এশিয়ান গেমসেও একটা ভালো রেজাল্ট করতে পারবো। এখনও সেই সুযোগটা আছে, যেহেতু এশিয়ান গেমস আমাদের আগামী বছর মে মাসে জাপানে হতে যাচ্ছে। এই কোচকে আমরা যেটা এনেছি, সেই কোচকে দিয়ে আমরা যদি এই প্র্যাকটিসটাকে ধরে রাখতে পারি এবং আমাদেরকে যদি সরকার বা পৃষ্ঠপোষক যারা আছেন তারা সুযোগ করে দেন, আমার মনে হয় ভলিবলও একটা গোল্ড আসার সম্ভাবনা, গোল্ড না হলো ব্রঞ্জ বা সিলভার আসার সম্ভাবনা আছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 7 দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিমল ঘোষ ভুলু। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, এবারের স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ 6টি দেশ অংশগ্রহণ করবে। সেন্ট্রাল এশিয়ান জোনের যে কম্পিটিশন আমাদের দেশে হবে, সেখানে আফগানিস্তান, নেপাল, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ হোস্ট, মালদ্বীপস এবং তুর্কমেনিস্তান, এই 6টা দল নিয়ে আমরা এই কম্পিটিশনটা করতে যাচ্ছি। মনে প্রাণে বিশ্বাস করি যে এখানে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যে বলবো যে সহযোগিতা করছে না তা না, করছে, কিন্তু তারা যেন আরও সচেষ্ট থাকেন, ব্যর্থতা যেন আমরা ব্যর্থতার মুখে না পড়ি, সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন। অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় কর্মকর্তাদের সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হিসেবে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি কথা বলেন। হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। তবে হংকং ব্যর্থতায় কোচের পদত্যাগের বিষয়ে এখনই কিছু বলতে চাননি আমিনুল হক। ম্যাচ হেরে গেলে কোচের দোষ হয়, এটা খুব স্বাভাবিক এবং কোচও তার দায়িত্ব তার নিজের কাঁধে নেয় যে ম্যাচ হেরে গেছে। এখন কোচ যদি মনে করে যে হ্যাঁ আমি হয়তো বা এই বাংলাদেশ দলের সাথে মানে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান অতিথি আমিনুল হক। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকায় আয়োজিত ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তরুণ তারকা জারিফ আবরার। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি। সিঙ্গাপুরের অর্জুন সিংকে হারিয়ে শেষ ৮-এ নিজের জায়গা নিশ্চিত করেন জারিফ। এই আসরে ১২টি দেশের টেনিস খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে ১২টি দেশের জুনিয়র টেনিস খেলোয়াড়দের মিলন মেলা।
স্বাগতিক বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা এসেছে তাদের খেলোয়াড়ি নৈপুণ্যের প্রমাণ দিতে। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। উদ্বোধনের পর এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। উদ্বোধনী দিনে শুরু হয় টুর্নামেন্টের বাছাই পর্বের খেলা। দ্বিতীয় দিন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে, আর 13ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে মূল পর্বের আকর্ষণীয় খেলা। বালক বিভাগে বাছাই পর্বে মোট 25 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে থেকে 10 জন মূল ড্রর 22 জন খেলোয়াড়ের সাথে যুক্ত হবে। বালিকা বিভাগে মূল ড্রতে মোট 27 জন খেলোয়াড় অংশ নেয়। টুর্নামেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের হয়ে 7 জন খেলোয়াড় সরাসরি মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর বালক বিভাগে বাংলাদেশের খেলোয়াড়রা এবারের টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মানে প্রতিবারের তুলনায় এবার প্লেয়াররা ভালো এফোর্ট দিতে পারতেছে এবং ভালো পজিশনে যাচ্ছে আর কি। ভালো করার কারণ প্র্যাকটিস ভালো করেছে সবাই, এই জন্য ভালো করতে পারতেছে। লাস্ট রাজশাহীতে ITF হলো, ওটাতে ডাবলসে সেমিফাইনাল পর্যন্ত খেলেছি এবং সিঙ্গেলসে মানে সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলেছিলাম। এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আসছে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। এই ধরনের টুর্নামেন্ট শুধু অ্যাথলেটদের পারফরমেন্স বৃদ্ধি করে না, সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটায়। তাই যত বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশের মাটিতে হবে, আমাদের দেশের খেলোয়াড়রা তত বেশি নিজেদেরকে শানিত করতে পারবে। প্রতিযোগিতায় টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ITF হোয়াইট বেজ রেফারি বাংলাদেশের মাসফি আফরিন। ঢাকা প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন তরুণ তারকা জারিফ আবরার। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন তিনি সিঙ্গাপুরের অর্জন সিংকে হারিয়ে শেষ 8-এ নিজের জায়গা নিশ্চিত করেন জারিফ। প্রায় 3 বছর আগে সেন্টার ফর এক্সিলেন্স গড়ার উদ্যোগ নেয় বাফুফে। প্রথমে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায়, পরে একই জেলার রশিদনগরে জমি বরাদ্দ দেওয়া হয় বাফুফেকে। এখন প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলেই কাজ শুরু করবে বাফুফে। তা না হলে ফিফার বরাদ্দ ফেরত পাওয়ার শঙ্কাও রয়েছে। তবে আশ্বস্ত করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিং আছে, সেটা আশা করি যে ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো সিচুয়েশন হবে না। এর মধ্যেই আমরা উইথ কোলাবোরেশন উইথ বাফুফে, ভূমি মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, আমরা এটা নিশ্চিত করতে পারবো। শুধু বর্তমান নিয়ে পড়ে থাকলে হবে না, একটা খেলার ভবিষ্যৎ কি সেটা নিয়েও পরিকল্পনা করার তাগিদ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা ফুটবল থেকে কি অ্যাচিভ করতে চাই, বা ক্রিকেট থেকে কি অ্যাচিভ করতে চাই, এবং অন্যান্য স্পোর্টসেও যেখানে আমাদের সম্ভাবনা আছে, এবং অলিম্পিক থেকে আমরা কি অ্যাচিভ করতে চাই, একটা ভিশন সেট করে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে। বাফুফে ভবনের পাশের কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন করার পর সভাপতি তাবিদ আওয়াল আশা করেন এ মাঠে আগের মতোই সবাই মিলেমিশে খেলতে পারবে। নেক্সট প্রকল্প হবে ফ্লাড লাইটস, যেন আমরা নাইটে আমরা খেলতে পারি। আর যেগুলো হলো ইজি কাজ, গ্যালারিগুলো মেরামত করা, ড্রেসিং রুমকে আপগ্রেড করা, সেগুলো অলরেডি আমাদের প্ল্যানে আছে। মাঠের অপেক্ষায় ছিলাম, মাঠটা যখন পেয়ে গেছি বাকি কাজ এই ডিসেম্বরের ভিতরে শেষ করে ফেলব। ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠার 53 বছরও নিজস্ব মাঠ পায়নি বাফুফে। ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার হলে সেই অপূর্ণতা কিছুটা পূরণ হবে। মাঠসহ আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে সেখানে। এমনকি ফুটবলারদের জন্য একাডেমিক ভবনের পরিকল্পনাও আছে বাফুফের। এবারে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। বাংলাদেশ আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতেও হারলো। এবার ব্যবধানটা হলো সবচেয়ে বেশি। 200 রানে হারের লজ্জায় ডুবলো মেহেদী হাসান মিরাজের দল। আর তাতে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের কবলে পড়েছে দল। শুরুতে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল 293 রান, আর জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র 93 রানে।
আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 5-0 গোলে উড়িয়ে দেয়া ব্রাজিল এশিয়া সফরের শেষ ম্যাচেও শুরুটা করেছিল দুর্দান্ত, কিন্তু শেষ পর্যন্ত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তম্ভিত করে জাপান লিখল প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প। টোকিওতে প্রীতি ম্যাচে 2-0 গোলে এগিয়ে গিয়েও জাপানের কাছে 3-2 ব্যবধানে হেরেছে ব্রাজিল। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের সবচেয়ে বেশি 8 বার বিশ্বকাপ খেলা ক্যামেরুনকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে পা রাখল আটলান্টিকের ছোট্ট দ্বীপ দেশ কেপ ভার্দ। ঐতিহাসিক দিনে উচ্ছ্বাসে ভাসে পুরো দেশ। জাতীয় ক্রিকেট লিগ টি-20-র দ্বিতীয় আসরে শিরোপা জিতল রংপুর। প্রতিযোগিতার প্রথম আসরেও শিরোপা জিতেছিল তারা। দাপুটে ক্রিকেটে এবার খুলনা বিভাগকে 8 উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর। পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু এরপর নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। আজ ভারতের বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।